সকাল থেকেই খেয়াল করি যে একটি মাইক্রোবাস আমাকে ফলো করছে। সকাল থেকে আমি যেখানেই যাচ্ছি আমার পিছনে পিছনে চলে যাচ্ছে, এবং আমাকে যেদিন গুম করে তার অনুমানিক 3-4 দিন আগে তারা আমার বাসায় এসেছিল। তখন একজন আমাকে উত্তর দিয়েছিল যে আপনাকে শক্ত থাকতে হবে, আপনার আম্মা এখনো বেঁচে আছে। তখন প্রথমবার মতো অনুমানিক 3.5 বছরের পর আমি এই কথায় বুঝতে পারলাম যে আম্মা এখনো বেঁচে থাকতে তোমার বাবা নেই। পিতা নেই। মীর আহমদ বিন কাসেম, মানুষ আপনাকে চিনেন ব্যারিস্টার আরমান হিসেবে। এই নামটা কিভাবে পরিবর্তন হলো মানুষের মুখে মুখে? আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার বাবা মীর কাসেম আলী, যিনি ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা এবং প্রথম কেন্দ্রীয় সভাপতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2016 সালের তার 15 থেকে 20 দিন আগে, অর্থাৎ 2016 সালের 10ই আগস্ট রাতে 12:15 আপনি গুম হন। আপনার বাবার মৃত্যুর সংবাদ কতদিন পর এবং কিভাবে শুনতে পেয়েছিলেন, এবং আপনার বাবার সাথে আপনার শেষ কথা কবে এবং কি কথা হয়েছে? প্রথমত হচ্ছে আমার ডাকনাম আর ভালো নাম হচ্ছে মীর আহমদ বিন কাসেম। স্কুলে যেটা হয় যে বন্ধুরা তো কখনো কেউ ফুল এত বড় নাম ধরে কেউ ডাকেন না, ডাকনাম ধরে বাসাও সবাই ডাকনাম হিসেবে করে। তো যখন আমি গুম হয়ে যাই, গুম হয় আমার নামটা প্রসিদ্ধ ছিল না। আমি পুরো নামটা আইনজীবী মহলে এটাই পরিচিত ছিল, কূটনীতিক মহলে আমার পুরো নামটাই পরিচিত ছিল, মীর আহমদ বিন কাসেম। কিন্তু যখন আমি গুম হয়ে যাই তখন আমার বিষয়ে সবচেয়ে বেশি ফোকাস আসে আমার মা, আমার স্ত্রী, আমার বোন, তারা তো সবাই আমাকে ডাকনাম ধরে ডাকে। এবং যখন আমার ব্যাপারে সবাই ক্যাম্পেইন করে, আমার ফ্রেন্ডরা, আমার কলিগরা, আমাদের সবাই ডাকনামে সবাই চেনে, তখন এই ফ্রি আরমান এই হ্যাশট্যাগটাই সবচেয়ে বেশি পপুলার হয়। এখান থেকে আরমান নামটা আমার নামের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়, যদিও সরকারি কাগজে এটা নেই। এবং যে বিষয়টা বলছিলাম যে আপনি তো 3 সেপ্টেম্বর আপনার বাবার ফাঁসি কার্যকর করা হয়, আপনি তার 15-20 দিন আগে গুম হয়ে যান। ফাঁসির সংবাদটা কবে পান বা কিভাবে পেয়েছেন? আমি জানতেও পারিনি আমার পিতার কি হলো। যারা আমাকে আটকে রেখেছিল তাদেরকে আমি বলতাম যে মেনে নিলাম, আমাকে এমনি ছাড়বেন না, মেনে নিলাম আমার পরিবারের সাথে যোগাযোগ করতে দেবেন না, কিন্তু সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নেই যে পিতাকে আমি ফাঁসির কাজটা রেখে এসেছি ফাঁসির সামনে, কেন ফাঁসির রায় হয়ে গেছে। আপনি তো তাদের একটা প্যানেল আইনজীবী ছিলেন। আমি প্যানেল নাই, আমি মানে সরাসরি এনগেজ আইনজীবী ছিলাম। আমি নিজে মামলায় সাক্ষী এক্সামিনেশন চিফ আমি নিজেই করেছি। আমি প্যানেলের একটা না, আই ওয়াজ ওয়ান অফ দ্য মেইন এনগেজ লয়ার। তো আমি বলতাম যে যে পিতাকে ফাঁসির রায় হয়ে গেছে এই অবস্থায় রেখে আসছি, তা কি হলো? যদি হত্যা করা হয়, কোথায় দাফন করা হবে? পরিবারের সাথে শেষ সাক্ষাৎ আমাকে কি বললেন? সন্তান হিসেবে কি এতটুকু জানার অধিকার আমার নাই? আমরা এই কথা তাদের বলতাম। তার সাথে একটু উত্তর দিত যে উপরের নির্দেশ, আমাদের কিছু করার নেই, কিছু বলতাম। আমি একটু বুঝতে পারতাম যে হয়তো ওনার সাথে ভালো কিছু হয় না, ওনার কাছে ভালো কিছু হলে তো আমার সাথেই আচরণ করা হতো না। কিন্তু আমি প্রায় 3-3.5 বছরের দিকে খুব অসুস্থ হয়ে পড়ি। তখন ওখানে আবার অসুস্থ হলে ডাক্তার নিয়ে আসার ব্যবস্থা ছিল। একটি মেডিকেল ইমার্জেন্সি রুমের যা যা লাগে সবই সে হচ্ছে। খুব অসুস্থ হয়ে পড়ি, খিচুড়ির মতো হয়, ডাক্তার চলে আসে, সিনিয়ররা চলে আসে, তার চিকিৎসা দিচ্ছিল আমাকে। তখন আমি একটু হালকাশ করে বলছিলাম যে আমাকে এখানে বেশি ফেলে রাখার কী মানে, মেয়ে ফিরলে তো আমার কষ্ট কিছু কম হলো। তখন একজন আমাকে উত্তর দিয়েছিল যে আপনাকে শক্ত থাকতে হবে, আপনার আম্মা এখনো বেঁচে আছে। তখন প্রথমবার মতো অনুমানিক 3.5 বছরের পর আমি এই কথায় বুঝতে পারলাম যে আম্মা এখনো বেঁচে থাকতে তোমার বাবা নেই। পিতা নেই। কিন্তু সুনির্দিষ্টভাবে আমি জানতে পেরেছি যখন আমি মুক্ত হয়ে ফিরে আসি, তখন বিস্তারিত জানতে পারি। কিন্তু ওই 3.5 বছর প্রথম আমি ইঙ্গিত পেয়ে যে আমি পিতা। একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে এই আপনার তো এটার উপর অনেক অ্যানালাইসিস আছে, তারা না মেরে ফেলে গুম রাখতো কেন, কেন মনে হচ্ছে? প্রথমত হচ্ছে ভীতির পরিবেশ সৃষ্টি করার জন্য। কাউকে যখন হত্যা করা হয় তখন যতই কষ্ট হোক সবার এর পরিণতি হয়, কিন্তু যখন কাউকে সে বেঁচে আছে কি নেই অনিশ্চয়ের মধ্যে ফেলে দেওয়া যায়, সেটাই হচ্ছে সবচেয়ে ভীতিকর পরিস্থিতি। এবং ফ্যাসিবাদ, আওয়ামী ফ্যাসিবাদ এই ভীতির উপর টিকে ছিল। দিয়ে আমরা ইংলিশে বলি অ্যাটমসফিয়ার অফ ফিয়ার, একটি ভীতির আবহাওয়া তৈরি তারা করতে চেয়েছিল। এটা কোনো অঘটন নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে তারা কাজ করেছিল। এমন কিছু লোককে গুম করতে হবে
যাতে প্রত্যেকটি মানুষ মনে করে যে তাকে যদি গুম করে তাহলে আমাকে গুম করতে কে বাধা কোথায়। এই সবাই এবং প্রত্যেকজন যে ভীতির মধ্যে ভীতি সন্তুষ্ট হয়ে থাকবে, এটাই ছিল গুমের উদ্দেশ্য। আপনি অপহরণ হতে যাচ্ছেন বা গুম হবেন এরকম পরিস্থিতি কি 2-3 দিন আগে ফিল করলেন কিনা, বা লাস্ট গুমের দিনটা আপনার সারাদিন কিভাবে গেল, বা আগে কোনো আজ করতে পারছিলেন কিনা? যে আমি বুঝতে পারছিলাম যে আমার অ্যাক্টিভিটিসে তৎকালীন ফ্যাসিস্ট সরকার খুব, আমি বুঝতে পারছিলাম আমি যে কথা বলছি তাতে ফ্যাসিবাদের কাজ করা কঠিন হয়ে যাচ্ছে। আমি বিভিন্ন জায়গা থেকে ইঙ্গিত পাচ্ছিলাম যে তারা আমাকে ক্ষতি করার কোনো একটা পরিকল্পনা করছে, কিন্তু আমি আওয়ামী লীগের প্রতি এত নিচু ধারণা ছিল না যে এই কাজটা করতে পারে। আমার চিন্তা ছিল যে আমাকে গ্রেফতার করবে, মিথ্যা মামলা দেবে, হয়তো কয়েক মাস জেলে থাকতে হবে, রিমান্ডে হয়তো আমার সাথে আমাকে নির্যাতন করা হতে পারে। এই ছিল আমার শঙ্কা। আমার সাথে এই আচরণ করা হবে, জীবন মৃত্যুর মাঝখানে এতটি বছর ফেলে রাখা হবে, এই আশঙ্কা আমি আওয়ামী লীগের কাছ থেকেও করিনি। লাস্ট ডেটা কেমন ছিল গুম হওয়ার লাস্ট ডে? আমি তো ফোন টোন ট্র্যাকিং কোনো কিছু ফিল করতে পারছেন কিনা? জি, আমি সকাল থেকে খেয়াল করি যে একটি মাইক্রোবাস আমাকে ফলো করছে সকাল থেকে? আমি যেখানেই যাচ্ছি আমার পিছনে পিছনে চলে যাচ্ছে, এটা আমি ফিল করলাম। এবং আমাকে যেদিন গুম করে তার অনুমানিক 3-4 দিন আগে তারা আমার বাসায় এসেছিল, এসে আমাকে শনাক্ত করে চলে যায়। আমি তখন ভাড়া বাসা থাকতাম মিরপুর ডিউটিসে, তারা এসে শনাক্ত করে চলে যায়। তো আমি তখনও বুঝতে পারিনি যে গুম তাদের পরিকল্পনা রয়েছে। আমি মনে করছি গ্রেফতার করবো। আর আমি যেহেতু আমার পিতার মামলা দেখতাম, আমরা এতবার কারাগারে আমাদের যাতায়াত ছিল যে আমরা বলতাম যে জেল ইজ মাই সেকেন্ড হোম। জেল আমার দ্বিতীয় মানে সেকেন্ড হোম ছিল। তো জেলখানায় যাওয়ার ভীতি আমাদের কাজ করতো না, নির্যাতন ভীতি কাজ করতো না, কিন্তু গুম করবে এটা বুঝতে পারি। তার মানে গুমের বিষয়টা আপনার সকালবেলা গাড়িটা দেখলে ওইভাবে আজ করতে হবে, ওইভাবে আশঙ্কা করি যে গুম করবে। আল জাজিরার একটা রিপোর্টে গওহর রিজভী তৎকালীন আন্তর্জাতিক উপদেষ্টা ছিল, তাকে রিপোর্টার কোশ্চেন করছিল যে ব্যারিস্টার আরমানের ব্যাপারটা আপনারা সিরিয়াসলি দেখতে হবে। তখন সে নিজে বলছিল যে আমি এটা দেখব, এবং পরবর্তীতে টিউলিপ সিদ্দিকীও এই বিষয়ে একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিল। এই বিষয়টা আসলে কি, বা আপনি তো এটার পরে খবর নেবেন কি? আমার আত্মীয় স্বজন যারা প্রবাসী, একই সঙ্গে আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করি তখন আমার যারা বন্ধু বান্ধব সহকর্মী ছিলেন তারা সবাই আমার বিষয়টা খুব অনুভব করতো। বিশেষ করে আইনজীবী যারা আছেন, যারা আমরা একসাথে আইন মানবাধিকার নিয়ে কাজ করতাম, ইংল্যান্ডে প্রচুর প্রোগ্রাম করেছি মানবাধিকার নিয়ে যখন আমি স্টুডেন্ট ছিলাম, তাদেরই একজন তখন দেশে চলে আসে আমার খোঁজ খবর, পরিবারের সাথে সাক্ষাৎ করে। আর দেশে আসার অন্যতম কারণ ছিল তখন কমনওয়েলথের একটি সম্মেলন হচ্ছিল বাংলাদেশে। প্রায় 130টি দেশের রাষ্ট্রপ্রধান তখন বাংলাদেশে অবস্থান করছিল। তো সেই জন্য যেহেতু বাংলাদেশ হচ্ছিল, তখন সে মনে করেছিল এটাই উত্তম সময় বাংলাদেশে এসে আমাদের খোঁজখবর নেওয়ার জন্য। যখন বাংলাদেশে আসে, বিভিন্ন জায়গায় কথা বলে, কূটনীতির সাথে কথা বলে, সবাই তো একটা কথাই বলে যে বাংলাদেশের ভিতরে হাসিনার বিরুদ্ধে কথা বলার কেউ নেই। তোমরা যদি ইংল্যান্ড থেকে এসছো, ইংল্যান্ডে দেখা কিছু করতে পারো কিনা। বিশেষ করে শেখ হাসিনার ভাগ্নি ইংল্যান্ডে এমপি, যেহেতু সে ইংল্যান্ডে পড়াশোনা করা, ইংল্যান্ডে রাজনীতি করা, ইংল্যান্ডের সংসদ সদস্য, হয়তো তার ভিতরে এই ন্যূনতম বোধটি থাকবে যে একজন মানুষ একটি পরিবার এতটুকু এগ্রোমেন্ট দুর্ভোগে আছে, তার উপরে একটা কিছু করার। তারাই মানে পরামর্শ দেন যে আপনি তার সাথে যোগাযোগ করেন। তখন আমার প্রবাসী পরিবার এবং আমার সহকর্মী, আমার বন্ধুরা তার সাথে যোগাযোগের উদ্যোগ গ্রহণ করে। এবং যখনই আওয়ামী লীগের কোনো নেতা ইংল্যান্ড সফর, যুক্তরাজ্য সফরে যেত, তখন তারা আমার বিষয়ে কথা বলার চেষ্টা করছে।